1971 সালে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, শেল্টার দিয়ে, নানাভাবে। কেন সহযোগিতা করছিল? সেটা তাদের স্বার্থ ছিল, সেই জন্যই করছিল। স্বার্থ ছাড়া তারা করে নাই। তো ভাবেন যে এই সহযোগিতা করার পরেও বাংলাদেশ পাকিস্তানের কাছে যুদ্ধে হেরে গেল। অর্থাৎ বাংলাদেশ হলো না, বাংলাদেশ পূর্ব পাকিস্তানই থাকলো। তাহলে এই উপমহাদেশের রাজনীতিটা কীরকম হতে পারত? বা ভারত পাকিস্তান তো এমনি মারমার কাটকাট সম্পর্ক, তখন কি হতো? বাংলাদেশ পূর্ব পাকিস্তান অর্থাৎ দুই অংশই পাকিস্তানি আছে। ভারত এত সহযোগিতার পরেও, রাষ্ট্র হিসেবে এত সহযোগিতা করছে, তারপরেও বাংলাদেশ যুদ্ধে জিততে পারে নাই। এরপরে ইন্টারন্যাশনালি অনেক চাপে পড়তো, বা ভারত তখন কী করছিল যে ভারতের তখন সরকারের দলে ছিল বা সরকারে ছিল হচ্ছে কংগ্রেস। সেই কংগ্রেস, ইন্দিরা গান্ধী ছিল প্রধানমন্ত্রী, তাহলে তিনিও কত চাপে পড়তো। কিন্তু সেটা ভারতের সৌভাগ্য, বাংলাদেশের সৌভাগ্য যে সেরকম কিছু হয় নাই। কিন্তু এইরকম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, যেটা 2004 সালে ঘটছিল, যে এই 10 ট্রাক অস্ত্র মামলার কাহিনী। কারণ ওটার সাথে এটা রিলেটেবল কীভাবে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। 10 ট্রাক অস্ত্র মামলার যে গল্পটা এখন বলবো, এটা একদম সরলীকরণ করে বলবো। মানে এর মধ্যে অনেক স্টেটমেন্ট আছে, কাহিনী অনেকবার ঘুরছে, অনেক ফেক আসামি সাজায় নিয়ে আসা হয়েছে। মানে সেগুলো ডিটেলস আলাপে যাবেন, ডিটেলস বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একদম সরলীকরণ করে বলবো। মানে সরলীকরণ করলে বললে হবে কি, মানে একে তো মেইন গল্পটা বুঝতে সুবিধা হবে, আর অনেকের কাছে এটা একটা মিস ইনফরমেশন হতে পারে, না এর মাঝখানে এত বাক ছিল, এই ছিল সেই ছিল। ওই জন্য আগে আমি এটা ক্লিয়ার করে রাখি যে এটা আমি একদম সরলীকরণ করে গল্পটা বলবো। তো যখন শুনবেন সেটা কাইন্ডলি মাথায় রাখবেন। তো গল্পটা কি, যে গল্পটা হচ্ছে যে সময়ের ঘটনা বাংলাদেশে, তখন ছিল হচ্ছে বিএনপি ক্ষমতায়, এবং বিএনপির উপস্বরাষ্ট্রমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর। যে বাবরকে নিয়ে এখন অনেক মিম হচ্ছে, যে 7 ভাই চম্পা, সেটার মিম অনেক এরকম হচ্ছে যে 7 বোন বাবর, অর্থাৎ ভারতের 7 সিস্টার, 7টা অঙ্গরাজ্য নিয়ে কাহিনী হচ্ছে। সেই 7টা অঙ্গরাজ্য কী কী আপনারা মোটামুটি জানেন, ম্যাপে ডিটেলস দেখে পরে আরও আলোচনা করা যাবে, নাহলে আলাদা ভিডিও বানানো যাবে। আজকে জাস্ট সরলীকরণ করে মেইন কি পয়েন্টগুলোই আলোচনা করব। তো এই ভারতের যে 7টা রাজ্য আছে, যে 7 সিস্টার যাদেরকে বলা হয়, ম্যাপে দেখতে পারতেছেন এখানে সবগুলোর নামকরণ করা আছে। অর্থাৎ আমি যদি বাংলাদেশের ম্যাপটা নর্মালি যদি এভাবে ধরি, তাহলে বাম পাশের ভারত আর ডান পাশের ভারত, এই ডান পাশের ভারতটাই হচ্ছে যে আমার এই ডান পাশের ভারতের যে প্রদেশগুলো আছে, যে অঞ্চলগুলো আছে, সেগুলো নিয়ে 7 সিস্টার্স। তো এই 7 সিস্টার্সের মধ্যে অন্যতম একটা হলো আসাম। এই আসামের একটা জাতীয়তাবাদী দলের নাম হচ্ছে উলফা। উলফার প্রধান, বা এটা কয়েকজন মিলে গঠন করছে, এর মধ্যে অন্যতম ছিল হচ্ছে অনুপ চেটিয়া। তো তারা করতো কি, তারা ভারতে একটা সশস্ত্র একটা দল তৈরি করতেছিল, এই উলফা। তারা এই অংশটাকে স্বাধীন করতে চাইতো, মানে এই আসামকে স্বাধীন করা, এবং এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে 7 সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে শুধু আসাম স্বাধীন হবে না, যদি এই অঞ্চলটা স্বাধীন হয়, তাহলে পুরো 7 সিস্টারই আলাদা হয়ে যাবে। হতে পারে এখানে অনেকগুলো রাষ্ট্র তৈরি হবে, অথবা শুধু আসাম এখানে আলাদা রাষ্ট্র তৈরি হবে না, অনেকগুলো রাষ্ট্র তৈরি হবে। যেমনটা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, তখন রাশিয়া বা আশেপাশের অনেকগুলো রাষ্ট্র তৈরি হয়েছিল ছোট ছোট, সেরকম একটা সম্ভাবনা এখানে ছিল আর কি। কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে এনাফ অস্ত্র তাদের কাছে ছিল না, বা তাদের লোকবল ছিল, তাদের জনগণের সাপোর্ট ছিল, এটা একদম সরলীকরণ করে বলতেছি আর কি। তো তারা যখন দেখা যাচ্ছে ভারত সরকার তাদের উপর দমন পীড়ন করতেছে, বা তাদেরকে ভারত সরকার তো এটা নর্মালি করতেই চাবে, যে তারা ভারত থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছে, তখন তারা এই অনুপ চেটিয়া বা তার বাহিনী সবাই আবার বাংলাদেশের ভেতর ঢুকে পড়তো। বাংলাদেশ তাদেরকে দেখা যাচ্ছে বিএনপিতে সেই টাইমে তাদেরকে শেল্টার দিত। আবার যখন একটু নর্মাল হয়ে যেত, আবার সেখানে যেয়ে তারা বিদ্রোহ করতো, তারা সরকারি যে বাহিনী বা সেনাবাহিনীর উপরে অ্যাটাক করতো, বা বিভিন্ন জনকে জিম্মি করতো, নর্মালি যে কাহিনীগুলো চলে আর কি। তো এই টাইমে বাংলাদেশে এই 2004 সালের ঘটনা, চিটাগং পোর্টে একটা চালান আসে চীন থেকে। সে 2 জন পুলিশ সদস্য সেই চালানটা যখন চেক করতে যায়, মানে এটা ছিল পুরো একটা র্যান্ডম চেক করতে দেখা যায় যে আরে চালানে তো অস্ত্র, তাও অটোমেটিক রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, মানে এরকম অনেকগুলো উন্নত অস্ত্র আর কি। তারপর চেক করতে দেখা যায় আরে কেঁচো করতে সাপ, হিউজ পরিমাণ অস্ত্রের চালান। পরবর্তীতে সেই পোর্ট থেকে চিটাগংয়ের যে দামপাড়া যে পুলিশ স্টেশন আছে, সেখানে সবগুলো অস্ত্র আনা হয়। সেই অস্ত্রগুলো আনতে প্রায় 10টা ট্রাক প্রয়োজন পড়ছিল। সেই থেকেই মামলার বা এই পুরা কেসের নাম 10 ট্রাক অস্ত্র মামলা হয়ে যায়। 10 ট্রাক বুঝতে পারতেছেন কত হিউজ লেভেলের অস্ত্র। এখানে মর্টার শেল ছিল, মানে জাস্ট খালি পিস্তল বলতে রাইফেল, AK-47 এরকম না, এখানে ভ্যারিয়াস বহু টাইপের সেমি অটোমেটিক বহু টাইপের অস্ত্র ছিল আর কি। তো এই অস্ত্রগুলো কিভাবে আসলো
বা এই অস্ত্র মানে অস্ত্রের এত বড় একটা চালান, তো পরবর্তীতে এটা নিয়ে তদন্ত হতে থাকে। তো তদন্তে যেটা হয় সেটা দেখা যায় যে সরকার দলের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, এবং তখনকার যে এই উপস্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বেশ বাজেভাবে এর মধ্যে জড়িয়ে যান বলতে তার পরবর্তীতে দেখা যায় যে সরকারের অনেক উপর মহলও এটার সাথে জড়িত ছিল, যে তাদের যে প্ল্যানটা ছিল এই 10 ট্রাক অস্ত্রটা এনে উলফার হাতে তুলে দেওয়া, অর্থাৎ চিটাগাং থেকে উলফা কোন পাশে ধরেন লালমনিরহাট, সিলেট বা এই অঞ্চলের ওই পাশে তো আমার আসাম বা মেঘালয়, মানে এই 7 সিস্টার্সের যে রাজ্যগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এই লালমনিরহাট থেকে শুরু করে সিলেট, এই পুরো অঞ্চলের যেসব জেলা পড়ে সেই সব জেলার ওই পাশে আর কি। তো এই অস্ত্রটা যদি এখন সড়ক পথে নিয়ে যায় ওখানে তাদেরকে যখন পৌঁছে দেওয়া হবে, তখন এই অস্ত্রটা পেলে তারা কি ম্যাসাকার করবে, বা বলা যায় যে অস্ত্রটা তাদের হাতে যদি পৌঁছে যেত তাহলে অলমোস্ট 7 সিস্টার স্বাধীন হয়ে যেত, 7টা যে অঙ্গরাজ্য আছে সেগুলো স্বাধীন দেশ হয়ে যেত বা স্বাধীন রাষ্ট্র হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, অস্ত্রটা তাদের হাতে পৌঁছায় নাই। এই যে 2জন পুলিশ সদস্য অস্ত্রটা ওই র্যান্ডম চেক করতে যে ধরা পড়ছিল, পরে কিন্তু এই 2জন পুলিশ সদস্যের চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ারও একটা মানে খুব একটা মামুলি কারণে চাকরি চলে যায় আর কি, আর একটা ফেক মামলা বলা হয় যে সেই কারণে তাদের চাকরি চলে যায়। সবাই ধারণা করা হয় যে ওই যে তারা অস্ত্রের চালান আটক করছিল সেই জন্যই বিএনপি সরকারের প্রভাবে তাদেরকে চাকরিচ্যুত বা বরখাস্ত করা হয়ে থাকে আর কি। তো এখন ভাবেন পরবর্তীতে দেখা যায় বলতে পরবর্তীতে কানাঘুষে এরকম থেকে রিমার্স আছে যে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই, এনএসআই, সরকারি আরও উচ্চপদস্থ যত গভর্নমেন্টের যত ফরমেশন আছে বা যত এরকম টেকনিক্যাল যত টিম আছে, যত প্রতিষ্ঠান আছে সবগুলো বা যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলো এই চালানের সাথে তাদের ইনভলভমেন্ট ছিল, খোদ তারেক রহমান সহ। তো তারেক রহমান আসলে এই কেসে তো এভাবে ফাঁসে নাই, বলতে গেলে কি হয় যে তাকে তো ভবিষ্যতে রাজা হওয়ার জন্য তাকে তো টিকে থাকতে হবে, তার জন্য কাউকে এখন কোরবান দিতে হবে। সেই কোরবানটা দেওয়া হয়েছে কাকে, নিশ্চয়ই গেস করতে পারতেছেন, লুৎফুজ্জামান বাবরকে। এর মানে এই না যে বাবর জড়িত ছিল না, পুরো ফেসে গেছে এরকম না, সেও কাহিনী জানতো। পরবর্তীতে আদালতে যখন আদালতে এরকম স্বীকারোক্তি আছে যে উলফার জন্য এই 10টা অস্ত্র নিয়ে আসা হয়েছিল, তখন উলফার হাতে এটা তুলে দেওয়া হবে। ভিডিও শুরুতে যে গল্পটা বললাম যে ভারত বাংলাদেশকে সাহায্য করার পরে বাংলাদেশ স্বাধীন হয় নাই, সেটার সাথে আমি এটা তুলনা করছিলাম। আসলে তুলনাটা পুরোপুরি লজিক্যাল হয় না। কেন হয় না? দেখেন, ভারত যখন বাংলাদেশকে সাহায্য করছিল তখন কিন্তু তারা রাষ্ট্র হিসেবে সাহায্য করছিল, মানে কোনো রাজনৈতিক দল না যে চুরি করে করে আমি বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছি, ট্রেনিং দিচ্ছি, এরকম না। ভারতীয় ইন্ডিয়ান ঘোষণা দিচ্ছে যে না, আমরা বাংলাদেশকে সহযোগিতা করব, মানে প্রকাশ্যে রাষ্ট্র হিসেবে করবো, আমরা তাদেরকে শেল্টার দিব, আমরা অস্ত্র দিব, তাদেরকে ট্রেনিং দিব, মানে এটা প্রকাশ্যে বলছে যে আমরা ইন্ডিয়া রাষ্ট্র সাহায্য করবে। এখন এই সাহায্য করার পরে প্রায় বলা হয়ে থাকে যে 1 কোটি শরণার্থী তখন বাংলাদেশ থেকে ভারতে যে আশ্রয় নিয়েছিল। এই আশ্রয় কোথায় নিয়েছিল? ভারতে কোনো একটা জায়গায়, সেটা কারো ব্যক্তি মালিকানাধীন জায়গা। মানে যেমনটা এখন ভাবতে পারেন যে রোহিঙ্গা বাংলাদেশে আছে, সেটা তো কোনো না কোনো একটা জায়গাতে বাংলাদেশকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, বাংলাদেশের জনগণকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো 1 কোটি লোক যখন ভারতে সেই সময় চলে গেল, তখনও কিন্তু ভারতের অনেক লোককে স্যাক্রিফাইস করতে হয়েছে। মানে বাংলাদেশের লোকজনকে কিন্তু ভারতীয় লোকজন শেল্টার দিছে, মানে রাষ্ট্র যখন বলছে তারা বাধ্য হয়ে শেল্টার দিছে এরকম না, তারাও ব্যাপারটা নর্মালি নিছে যে না, আমাদের পাশের রাষ্ট্র, তারা বিপদে পড়ছে, আমরা সহযোগিতা করি, পাকিস্তান তাদের উপরে এইরকম হামলা করতেছে, আমরা সহযোগিতা করি, মানে অনেকটা বন্ধু ভাবাপন্নভাবে স্থানীয় লোকজনও সহযোগিতা করছিল। কিন্তু দেখেন, এই উলফাকে যখন বিএনপি সহযোগিতা করতে গেছিল তখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে বলে নাই যে, বিএনপি বলছে না, আমরা এই 7 সিস্টার্স এদের ওপর কোনো নিপীড়ন হচ্ছে, আমরা চাই যে এরা স্বাধীন হয়ে যাক, আমরা রাষ্ট্রীয়ভাবে সাহায্য করতে, সেসব করে না। তারা গোপনে অস্ত্র পাঠাতে যে কোনো একটা গাফিলতির কারণে সেটা অস্ত্রটা ঠিক হাত মতো পৌঁছায় না। তো এখানে বুঝতে হবে যে এখানে কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে সাহায্য করতে চায়নি, তারা চোরাই পথে সাহায্য করতে গেছিলো। তখন বিএনপির এখন কি দায় সাহায্য করার? ওই যে বাংলাদেশকে সাহায্য করার কি দায় ছিল ইন্ডিয়া? তাদের কিছু দলীয় কিছু স্বার্থ ছিল, দেশের কিছু স্বার্থ ছিল, রাজনৈতিক কিছু স্বার্থ ছিল। বিএনপি, মানে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করতে গেলে আলাদা একটা ভিডিও বানানো হয়ে যাবে, ওই দিকে আজকে যাচ্ছি না। তো বিএনপিও এরকম কিছু স্বার্থের কারণে এই হেল্পটা করতে চাইছিল, কিন্তু রাষ্ট্র হিসেবে সাহায্য করতে যে সাহস দরকার সেটা বিএনপির ছিল না, না থাকাই স্বাভাবিক। তখন ভারতের উপর বাংলাদেশ অনেকটা নির্ভরশীল, এরকম যদি ঘোষণা দেয় তাহলে অন্যান্য রাষ্ট্রও চাইবে না যে এই অঞ্চলে আবার নতুন করে একটা অস্থিরতা তৈরি হোক। তো বাংলাদেশের উপর অনেক স্যাংশন আসতে পারে, গভর্নমেন্ট হয়তো এই সাহায্য করতে চাওয়ার কারণে বিএনপি সরকারি হয়তো ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে, ওই জন্য বিএনপি রিস্কটা নেয়নি। কিন্তু তার জন্য যেটা হলো যে সব প্রকাশ হয়ে গেল যে উলফার কাছে অস্ত্র যাচ্ছিল। তো এই প্রকাশ হওয়ার পর এখন ভারত এটা কীভাবে দেখবে? অবশ্যই ভালোভাবে দেখবে না, যে আমার পাশের দেশ, তারা আমার দেশের কোনো একটা বিচ্ছিন্নবাদী সংগঠনকে অস্ত্র দিচ্ছে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য।
এটা তো অবশ্যই কেউ ভালোভাবে দেখবে না, ভারতও ভালোভাবে দেখে নাই। ইভেন বলা হয়ে থাকে এই 10 ট্রাক অস্ত্র মামলায় কিন্তু বাংলাদেশ এবং ভারতের, বাংলাদেশ ভারত না, বাংলাদেশের বিএনপির দল এবং ভারতের সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম কারণ। যে এরপর দেখেন আওয়ামী লীগকে ভারত একচেটিয়া সমর্থন দিয়ে গেছে, বিএনপিকে ওই যে উলফাকে অস্ত্র দিতে চাইছিল, ভারতকে ভাগ করতে চাইছিল, এরপর থেকে কিন্তু বিএনপি ভারতের সাথে আর সেরকম একটা ভালো সম্পর্ক তৈরি করতেই পারেনি, জাস্ট এই তিক্ততা শুরু হওয়ার কারণে। বিএনপির পক্ষে অনেকে সাফাইকে এখানে আবার বিভিন্ন যুক্তি প্রদর্শন করে থাকে। এরকম একটা যুক্তি হলো যে দেখেন, এই যে একটু আগে বললাম যে ওই অঞ্চলের লোকজন, বাংলাদেশের অনেক লোকজন কিন্তু মুক্তিযুদ্ধের টাইম ওই অঞ্চলে যে রিফিউজি হিসেবে গেছে, তাদের শেল্টার পাইছে, তো ওই অঞ্চলের লোকজন কিন্তু বাংলাদেশের প্রতি বন্ধুভাবাপন্ন ছিল। এখন ওই অঞ্চলের লোকজনের উপর যদি নিপীড়ন শোষণ হয়, তারা যদি আলাদাভাবে স্বাধীন রাজ্য বা স্বাধীন একটা রাজ্য থেকে স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে চায়, তাহলে বাংলাদেশেরও তো উচিত তাদেরকে সহযোগিতা করা। তো এই জায়গা থেকে বিএনপি সহযোগিতা করতে গেছিলো, অনেকে এরকম লজিক দেয়। আসলে বিএনপি কী জন্য করতে গেছিলো সেটা ওই তাদের স্বার্থ বা তাদের ভূ রাজনৈতিক চালচলন বহুত কিছু দেখলেই বোঝা যায়। অনেকটা এটা আমার মনে হয় যে ভারত যে জন্য সাহায্য করতে গেছিলো, তাদের স্বার্থ ছিল, সেজন্য বিএনপিও সেম জন্যই সাহায্য করতে গেছিলো, যে তারা খুব বিপদে পড়ছে, আমরা চাই সাহায্য করি, এরকম মনোভাব থেকে অ্যাকচুয়ালি বিষয়টা ছিল না। তো আমার পিসি স্ক্রিনে লেখা দেখতে পারতেছেন, কেমন বাংলাদেশ চাই, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে। তো এই নতুন বাংলাদেশে যে আমরা আগাচ্ছি, এই ভিডিওটা কিন্তু স্বাধীনতা পূর্ববর্তী ভিডিও আর কি, মানে আমরা যেই আবার নতুন করে স্বাধীন হলাম, এই স্বাধীন হওয়ার পূর্ববর্তী ভিডিও ওটা। আর স্বাধীন হওয়ার পরবর্তীতে আজকে আমি প্রথম ভিডিও রেকর্ড করতেছি। এর মাঝখানে ভিডিও রেকর্ড করার অনেকগুলো টপিক ছিল, কিন্তু নানা ব্যস্ততায় ভিডিওগুলো করতে পারি নাই। আজকে সুযোগ পাইলাম অনেক দিন পরে ভিডিও রেকর্ড করার। তো ওই ভিডিওটা দেখতে পারেন যে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে আসুক না কেন, যদি সংবিধানের বা দেশের আইন কানুনের মিনিমাম কিছু চেঞ্জ না করা হয়, তাহলে জেলাও সেই কদুই থেকে যাবে। আর ভিডিওর শেষে এসে আপনাদের কাছে একটা কোশ্চেন রেখে যেতে চাই। কোশ্চেনটা হচ্ছে যে এই যে বিএনপি সেই সময়ে যে উলফাকে অস্ত্র দিতে চাইছিল, বা এই সিদ্ধান্তটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে যে এরকম একটা কাজ করতে চাইছিল, কারণ রাষ্ট্রের উপর মহলে সহযোগিতা ছাড়া এরকম অস্ত্রের চালান, এত বড় পরিমাণ 100 কোটি টাকার অস্ত্রের চালান এভাবে দেশে আসা, সেটা খালাস হওয়া, বা এই পুরো প্রসেসটা রাষ্ট্রের বড় মহলের কর্মকর্তাদের যোগ সাজস ছাড়া মোটামুটি ইম্পসিবল। আর পরবর্তীতে আদালতের এটা বহুত স্বীকারোক্তি আছে, বিএনপি এরকম অনেক নাটক সাজাইছে যে একটা র্যান্ডম পার্সনকে নিয়ে যেয়ে বলছে যে হ্যাঁ আমি, মানে স্বীকার করাইছে যে আমি আমদানি করছি বা আমি সাথে যুক্ত ছিলাম, হাবিজাবি হ্যানত্যান, সেগুলো বহুত আর মাঝখানে প্যাস্টাস আছে, সেদিকে না যাই। তো আপনাদের কোশ্চেন হচ্ছে যে বিএনপি কি সেই সময়ে কৌশলগতভাবে ঠিক ডিসিশনে ছিল, বা তাদের কি রাষ্ট্রীয়ভাবে সমর্থন দেওয়া উচিত ছিল কি না? আপনাদের কি মতামত, বা এই বিষয়ের সম্পর্কিত অন্য কোনো নতুন ধরনের আইডিয়া বা নতুন ধরনের চিন্তাভাবনা যদি থেকে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।